Dear learners, welcome to today's class. Today I am going to discuss a new item. It is a rearrangement of words, or in other terms, what order of sentences. Dear students, it's very common and important for securing good marks in the examinations. If you follow some structures, হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব রিঅ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস, অথবা এটাকে আমরা বলতে পারি হোয়াট অর্ডার অফ সেন্টেন্সেস। আমরা জানি কোনো একটা কমপ্লিট সেন্টেন্স হওয়ার জন্য, মিনিংফুল সেন্টেন্স হওয়ার জন্য বাক্যে ব্যবহৃত যে ওয়ার্ডগুলি আছে সেগুলিকে সঠিক বিন্যাস করা প্রয়োজন, সঠিকভাবে সাজানোর প্রয়োজন। যদি সঠিকভাবে সাজানো না হয় তাহলে একটি বাক্য মিনিংফুল হতে পারে না। সেজন্য আমরা কিছু নিয়ম যদি ফলো করি, স্ট্রাকচার যদি ফলো করি, তাহলে এই সেন্টেন্স যে বাক্যের মধ্যে যে শব্দগুলি দেওয়া থাকে বিচ্ছিন্ন অবস্থায়, সেগুলিকে যথাস্থানে সাজিয়ে সঠিকভাবে বিন্যাস করে আমরা মিনিংফুল সেন্টেন্স গঠন করতে পারি। তাই সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে যে টেন্স আছে, টেন্সের যে স্ট্রাকচারগুলি আছে সেগুলি জানতে হবে, বিশেষ করে ফর্মস অফ টেন্সগুলি, আর সেন্টেন্সের যে স্ট্রাকচার যেগুলি আছে, বিভিন্ন সেন্টেন্সের স্ট্রাকচারগুলি সেগুলি জানতে হবে, আর ফ্রেজ কিভাবে গঠন করা হয় সেগুলি জানতে হবে। এই জিনিসগুলো যদি আমরা রপ্ত করতে পারি তাহলে এই জায়গায় আমরা ভালো করতে পারি। তবে প্রিয় শিক্ষার্থী, আমরা যেখানে যে মোস্ট কমন কিছু স্ট্রাকচার নিয়ে আলোচনা করবো, সাথে সাথে আমরা কিছু এক্সাম্পল এখানে দিয়েছি। শব্দ যেগুলা বসানো হয়েছে একটু ডিসঅর্ডার করে, সেগুলোকে আমরা অর্ডার করার জন্য চেষ্টা করবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, নাম্বার 1, সাধারণত একটা বাক্য যখন আমরা লিখি, সাধারণত প্রথমে থাকে সাবজেক্ট, তারপর থাকে ভার্ব, তারপর থাকে অবজেক্ট। এটা হচ্ছে একদম কমন একটা স্ট্রাকচার, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। এখানে কিছু শব্দ দেওয়া আছে এলোমেলো ভাবে, ডিসঅর্ডার অবস্থায়, সেগুলোকে আমরা অর্ডার বা রিঅ্যারেঞ্জ করার চেষ্টা করব। তাহলে আমরা যেহেতু স্ট্রাকচার শিখেছি, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। এখানে যে শব্দগুলো আমরা একটু আছে এগুলো পড়ে দেখি, যে বুক, রিডস, ইমরান। প্রিয় শিক্ষার্থীরা, ইমরান হচ্ছে একজন মানুষের নাম বা একজন ব্যক্তির নাম। তাহলে আমরা ওটাকে সাবজেক্ট হিসেবে ধরে নিতে পারি। যেহেতু এখানে একটা ভার্ব আছে, রিড মানে পড়া, পড়ার কাজটি যে করে সে হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, তাহলে কি পড়ে সেটা হচ্ছে অবজেক্ট। যখন আমরা কি দিয়ে প্রশ্ন করবো ভার্বকে, উত্তরে যেটা সেটা হচ্ছে অবজেক্ট, তাহলে সেটা হচ্ছে বুক। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে লিখবো আই মানে ইমরান, ইমরান। এরপরে আসবে ভার্ব হচ্ছে রিডস, তারপর আছে বুক। সাধারণত যখন আর্টিকেল থাকে, আর্টিকেলগুলি এ এন্ড ডি, এগুলি নাউন থাকলে নাউনের আগে বসে যায়। আমরা এখানে একটা আর্টিকেল দেখতে পাচ্ছি, সেটা আমরা বুকের আগে বসাবো, তাহলে হয়ে যাবে আ বুক, ফুল স্টপ। তাহলে প্রেসিডেন্ট একটা জিনিস খেয়াল করো, আমরা যখন বলি বুক, রিড, ইমরান, আলাদা আলাদা শব্দগুলি কিন্তু কোনো মিনিংফুল সেন্টেন্স দিচ্ছে না। যখন আমরা এই শব্দগুলোকে একটু রিঅ্যারেঞ্জ করেছি, একটা ওয়ার্ড অর্ডারে বিন্যাস করেছি, সেই ক্ষেত্রে এটা একটা সেন্টেন্স হয়েছে যেটা মিনিংফুল। তাহলে ইমরান রিডস আ বুক, ইমরান একটি বই পড়ে। এভাবে আমরা শব্দগুলোকে সাজিয়ে একটি মিনিংফুল সেন্টেন্স তৈরি করব। এইবার আসো দ্বিতীয় নম্বর। প্রথমে আছে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর মূল ভার্ব, তারপর অবজেক্ট। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমটার সাথে দ্বিতীয়টির পার্থক্য হচ্ছে অক্সিলারি ভার্ব নিয়ে। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটাকে আমরা সাবজেক্টের পরে অর্থাৎ মূল ভার্বের আগে বসিয়ে আমরা রিঅ্যারেঞ্জ করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে কিছু শব্দ এলোমেলো দেওয়া আছে, সেটা একটু পড়ে নিই। প্রথমে আছে ফুটবল, তারপর আছে দে, তারপর হচ্ছে প্লেইং, তারপর হচ্ছে আর। এখানে আমরা এই শব্দগুলোর মধ্যে দেখতে পাচ্ছি ভার্ব আছে প্লেইং, এই যে খেলা, খেলাটা কারা করে? দে। এই দে দিয়ে ব্যক্তি বোঝাচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই দে কে আমরা সাবজেক্টের জায়গায় বসাতে পারি। তাহলে কি হলো? দে। এইবারে গঠন অনুযায়ী আছে অক্সিলারি ভার্ব। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, আরটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব। এম, ইজ, আর, ওয়াজ, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, এই সবগুলো হচ্ছে অক্সিলারি বা মডেল অক্সিলারি। এই
এরপর আমরা কি বসাবো, আরটাকে বসাবো, তাহলে দে আর। এরপরে আমরা মূল ভার্ব দেখতে পাচ্ছি এই যে প্লে, প্লেইং, দে আর প্লেইং। এরপরে আমরা কি লিখবো, অবজেক্টটা লিখবো। অবজেক্ট হচ্ছে কি, ফুটবল। তাহলে এই শব্দগুলো যখন আমরা সাজিয়ে লিখেছি according to structure, this sentence gives a meaning. Okay, they are playing football, তারা ফুটবল খেলছে। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, নাম্বার 3, প্রথমে সাবজেক্ট স্ট্রাকচারটা একটু খেয়াল করো। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অ্যাডভার্ব। অনেক সময় অবজেক্ট থাকবে না, অবজেক্ট জায়গায় অ্যাডভার্ব থাকতে পারে, অথবা অ্যাডভার্ব না হয়ে প্রিপোজিশনাল ফ্রেজ অথবা প্রিপোজিশনাল ফ্রেজ থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি ফ্রেজ মানে শব্দগুচ্ছ, a group of words that is used as a part of a sentence। আর প্রিপোজিশনাল ফ্রেজ বলতে যে ফ্রেজটি শুরু হয়েছে প্রিপোজিশন দিয়ে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা যে এলোমেলো শব্দগুলো একটু পড়ে নিই। প্রথমে আছে দেশ, তারপর আছে ইন, তারপর আছে সাকিব একজন ব্যক্তির নাম, তারপর আছে লিভস একটি ভার্ব, তারপর আছে ভিলেজ একটি জায়গার নাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করে, এখানে আমরা ভার্ব দেখতে পাচ্ছি লিভসটা, ভার্বের কাজ যে করে সে হচ্ছে সাবজেক্ট। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সাকিব, সাকিব লিভস। তাহলে আমরা সেন্টেন্স স্ট্রাকচারের গঠন অনুযায়ী আমরা প্রথমে কি লিখবো, সাবজেক্ট, সাবজেক্ট মানে সাকিব। তারপর আমরা এখানে ভার্ব দেখতে পাচ্ছি লিভস, সাকিব লিভস, সাকিব লিভস। এরপর আসে অ্যাডভার্ব, যেহেতু এখানে সরাসরি কোনো অ্যাডভার্ব নাই, কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ আছে যেটা অ্যাডভার্বের কাজ করে। প্রিপোজিশনাল ফ্রেজ আমরা দেখতে পাচ্ছি ইন আছে, সাধারণত জায়গা নাকি ইন বসে, এখানে জায়গা হচ্ছে ভিলেজ। আর এখানে একটা দেশ শব্দ আছে, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। আর ডেমনস্ট্রেটিভ প্রনাউন গুলো সাধারণত নির্দেশ করার জন্য কোনো নাউনের আগে বসে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ভিলেজের আগে দিসটা বসাবো, এর আগে ইন দিব। তাহলে লিভস ইন দিস ভিলেজ। তাহলে প্রিয় শিক্ষার্থী, এবার একটু স্ট্রাকচারের সাথে মিলিয়ে দেখো। তো প্রথমে আসছে সাকিব সাবজেক্ট, তারপর আসছে ভার্ব, তারপর আছে প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা আগেই বলেছি ফ্রেজ মানে শব্দগুচ্ছ। এখানে আমরা ইন, দিস, ভিলেজ তিনটা শব্দ দেখেছি, এটাকে বলা হচ্ছে শব্দগুচ্ছ মানে ফ্রেজ। আর যেহেতু এই গুচ্ছটা শুরু হয়েছে ইন দিয়ে, ইনটা হচ্ছে প্রিপোজিশন, সেজন্য এই ফ্রেজের নামকরণ করা হয়েছে প্রিপোজিশনাল ফ্রেজ। এবং যখন আমরা এগুলাকে ওয়ার্ড আর রিঅ্যারেঞ্জ করে যে শব্দগুলি, একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স হয়েছে, একটি মিনিংফুল সেন্টেন্স হয়েছে। সাকিব লিভস ইন দিস ভিলেজ। এরপরে আসে প্রিয় শিক্ষার্থীরা নাম্বার 4, সেই স্ট্রাকচারটা একটু খেয়াল করো। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর ইনফিনিটিভ ফ্রেজ। একটু বলে রাখি প্রিয় শিক্ষার্থীরা, ইনফিনিটিভ ফ্রেজ বলতে প্রথমে বলি যে আমরা ইনফিনিটিভ কি। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলা হয়। আর এই টু প্লাস ভার্বের পরে যখন এক বা একাধিক শব্দ যুক্ত হয়ে কোনো ফ্রেজ গঠিত হবে, সেই শব্দটিকে বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে প্রিয় শিক্ষার্থী, এইবারে একটু দেখে নিই যে এলোমেলো শব্দগুলো কিরকম আছে। প্রথমে আছে ডিসাইডেড, তারপর আছে লিভ, তারপর হচ্ছে লিপি একজন ব্যক্তির নাম, একজন মহিলা, তারপর টু আছে, তারপর ঢাকা আছে। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি আছে, নিশ্চয়ই ইনি কি হতে পারে, এই যেহেতু আর কোনো ব্যক্তি নেই, একজন ব্যক্তি আছে, এটা সাবজেক্ট হিসেবে আমরা ধরে নিচ্ছি। তাহলে লিপি, লিপি একজন মহিলার নাম, লিপি। এরপরে আমরা ভার্ব দেখতে পাচ্ছি ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব। এখানে লিপটা হচ্ছে বেস ফর্মে আছে, আর ডিসাইডেডটা যেহেতু ইনফিনিটিভ পড়ে যাবে, এখানে বলাই আছে, তাহলে টু, এই টুটা ইনফিনিটিভের আগে দিয়ে টু লিপ, এটাকে আমরা ইনফিনিটিভের জন্য রেখে দিচ্ছি। এরপরে ভার্ব দেখতে পাচ্ছি ডিসাইডেড, তাহলে ডিসাইডেডটা আগে আসবে। লিপি সিদ্ধান্ত নিয়েছে কিসে, টু লিভ ত্যাগ করতে। কি ত্যাগ করবে, ঢাকা। ও টু লিভ এটা হচ্ছে ইনফিনিটিভ, আর এর সাথে যখন ঢাকা যুক্ত হয় তখন হয়ে যায় ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে লিপি ডিসাইডেড, ডিসাইডেড টু লিভ ঢাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, লিপি ডিসাইডেড, লিপি সিদ্ধান্ত নিয়েছিল, লিপি হচ্ছে সাবজেক্ট, ডিসাইডেড হচ্ছে ভার্ব, এরপর হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ অর্থাৎ টু লিভ, এটা হচ্ছে ইনফিনিটিভ,
আর যখন এর সাথে ঢাকা যুক্ত হয়েছে হয়ে গেছে ইনফিনিটিভ ফ্রেজ, চলে ঢাকা। এরপর আসবে প্রিয় শিক্ষার্থীরা নাম্বার 5, সেটা হচ্ছে প্রথম হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর অবজেক্ট, তারপর আবার ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, 4 নম্বর এবং 5 নম্বরের পার্থক্য হচ্ছে ভার্বের পরে এখানে একটা অতিরিক্ত অবজেক্ট থাকবে, তারপর ইনফিনিটিভ ফ্রেজটা ব্যবহৃত হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী এই যে অ্যালুমিনিয়াম যে শব্দগুলি দেওয়া আছে এগুলো আমরা একটু মনোযোগ সহকারে পড়ে নিই, তারপর চেষ্টা করব অর্থ বুঝে শব্দের অর্ডারগুলো ঠিক করতে। প্রথমে আছে টিচার, তারপর আছে স্টুডেন্ট, তারপর আছে আর্টিকেল দি, তারপর আছে অ্যাডভাইস, তারপর টু, তারপর ডি, তারপর গো, এরপর হোম। তাহলে প্রিয় শিক্ষার্থী এখানে আমরা ভার্ব দেখতে পাচ্ছি অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, এবং একটা নাম দেখতে পাচ্ছি টিচার আর একটা নাম দেখতে পাচ্ছি স্টুডেন্ট। তাহলে অ্যাডভাইস কে কাকে দেয়? সাধারণত টিচার স্টুডেন্টকে দেয়। তাহলে আমরা এখানে টিচারকে কি হিসেবে নিব? সাবজেক্ট হিসেবে নিব। তারপর দিচ্ছে কাকে? স্টুডেন্টকে। এবং এখানে আমরা আর্টিকেল দেখতে পাচ্ছি, দুইটা আর্টিকেল দেখতে পাচ্ছি। সাধারণত কমন নাউনের আগে আর্টিকেল আর নির্দিষ্ট জ্ঞাপনের জন্য দি ব্যবহৃত হয়। তাহলে আমরা লিখব দ্য টিচার, এরপরে ভার্ব হচ্ছে অ্যাডভাইস, দ্য টিচার অ্যাডভাইস কাকে দিয়েছে? অবজেক্ট, সেটা দ্য স্টুডেন্ট। দ্য টিচার, দ্য টিচার অ্যাডভাইস কাকে দিয়েছে? দ্য স্টুডেন্ট। স্টুডেন্ট কি করতে? এরপর আছে ইনফিনিটিভ ফ্রেজ, এখানে ভার্ব বাকি আছে গো, এর আগে একটা টু, তাহলে টু গো কোথায় যাবে? টু গো, এটা একটা ইনফিনিটিভ। তারপর যাবে কোথায়? ঘরে, হোম। ইনফিনিটিভের সাথে যখন গো যুক্ত হলো তখন এটা হয়ে গেছে ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে টু গো হোম, টু গো হোম। তাহলে এটা অ্যালুমিনিয়াম শব্দগুলো যখন আমরা যথার্থ সঠিক বিন্যাস করেছি এটা একটি মিনিংফুল সেন্টেন্স হয়েছে। তাহলে শিক্ষক ছাত্রকে উপদেশ দিল কোথায় যেতে? বাড়ি যেতে, টু গো হোম। এইভাবে প্রিয় শিক্ষার্থীরা আমরা যখন স্ট্রাকচারগুলো যখন একটু প্র্যাকটিস করব, এক স্ট্রাকচার ফলো করে যখন আমরা বিভিন্ন সেন্টেন্স মিনিংফুল সেন্টেন্স গঠন করার জন্য চেষ্টা করব, আশা করছি তোমরা এই জায়গায় খুব ভালো করবে। এবং এটাও ধরে নিচ্ছি যে আজকে তোমরা ক্লাসটি বুঝেছো। নেক্সট ক্লাসের আমন্ত্রণকে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।